গল্পের শুরুতে আমরা একটা জেল দেখতে পাই, যেটা একটা নির্জন দ্বীপে তৈরি করা হয়েছিল। এই জেলের ভেতরে আজ নতুন কয়েদিদের আনা হচ্ছে, যাদের মধ্যে একজন ছিল এডমন্ড। ওয়ার্ডেনের সঙ্গে দেখা হতেই এডমন্ড তাকে বলে, স্যার, আমাকে সাহায্য করুন, আমি কিছুই করিনি, আমাকে এখানে মিথ্যে অপবাদে পাঠানো হয়েছে। এর উত্তরে ওয়ার্ডেন খুব শান্তভাবে বলে, আমি জানি, যদি তুমি সত্যিই কিছু করতে তাহলে তোমাকে দেশের ভেতরে কোনো জেলে ফেলে দেওয়া হতো। এত দূরে এই জেলে শুধু তাদেরই আনা হয় যাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে। এরপর ওয়ার্ডেন তাকে খুব মারে, তারপর তাকে জেলের একটা ঘরে বন্দি করে দেওয়া হয়, যেখানে একটা কাঠের দরজা আর একটা ছোট্ট জানালা ছিল। এই দরজাটা বছরে মাত্র একবার খুলে, যখন ওয়ার্ডেন কোনো কথা না বলে তাদের মারতে ভেতরে আসে। সময় কাটতে থাকে আর ঘরে একা বন্দি থেকে এডমন্ড খুব কষ্টে থাকতে লাগে। সে দেওয়ালে লিখেছিল, ঈশ্বর আমাকে ন্যায় দিক। কিন্তু ধীরে ধীরে যখন জেলে তার 12 বছর পার হয়ে যায়, তখন ঈশ্বরের ওপর থেকেও তার ভরসা উঠে যায়, কারণ তার মনে হয় সে তো সারা জীবন এখানেই বন্দি থেকে যাবে। কিন্তু তারপর একদিন হঠাৎ তার রুমের মেঝের নিচ থেকে কিছু উঠতে শুরু করে। এই অদ্ভুত ঘটনায় এডমন্ড খুব ভয় পেয়ে যায়। তার মনে হয় যেন কোনো ভূত তার সামনে এসে দাঁড়াবে। কিছুক্ষণ ঘাবড়ে যাওয়ার পর এডমন্ড দেখে মেঝের নিচ থেকে একটা মানুষ বেরিয়ে আসছে। মেঝের নিচ থেকে বেরিয়ে আসা এই লোকটা হলো এবে, যে নিচের ফ্লোরের একজন কয়েদি। গত 5 বছর ধরে সে একটা সুড়ঙ্গ খুঁড়ছিল। ভাগ্যের এমন খেলা যে সেই সুড়ঙ্গ সোজা এডমন্ডের ঘরে এসে পড়ে, যেন ঈশ্বরের কোনো ইশারা। এবের আসার ফলে এডমন্ড একজন সঙ্গী পায়, যার সঙ্গে সে কথা বলতে পারে, কারণ এতদিন ঘরে একা বন্দি থেকে সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। এরপর এবে খুব উৎসাহ নিয়ে এডমন্ডকে তার ঘরে ডাকে। ওদিকে এডমন্ড খুব খুশি হলো যে তাকে পাথরের দেওয়ালে দাগ কেটে কেটে আর সময় কাটাতে হবে না। যখন এডমন্ড এবের ঘরে ঢুকে, সে সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। এবের ঘরটা বাকি কয়েদিদের মতো ছিল না, একটা ঠিকঠাক হোটেলের মতো বলা যায়। সেখানে তার আরামের জন্য চেয়ার ছিল, আর শেলফে জানি না কতগুলো বই পড়েছিল। এবে এডমন্ডের কাছে প্রতিজ্ঞা করে যে যদি সে সুড়ঙ্গ খোঁড়ায় তাকে সাহায্য করে, তাহলে বাকি সময়ে এবে তাকে অনেক কিছু শেখাতে পারবে। এডমন্ডের কাছে তো আর বিশেষ কিছু করার ছিল না, তাই সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেয়। এরপর তারা দুজনে খোঁড়ার কাজ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের গার্ডের পায়ের আওয়াজ শোনা যায়। ভয়ে কাঁপতে কাঁপতে এডমন্ড তৎক্ষণাৎ তার ঘরের দিকে চলে যায় আর তাড়াতাড়ি আবর্জনার পাত্র রেডি করে, কারণ গার্ড তার ফ্লোরেও আসতে চলেছিল। এই জেলে ঘরের দরজা দিনে মাত্র 2 বার খোলে, একবার আবর্জনা নিতে আর একবার সন্ধ্যার খাবার দিতে। এছাড়া সারাদিনে দুজনের কাছে অনেক সময় থাকবে, যেখানে তারা ধরা পড়ার চিন্তা না করে আরামে খোঁড়াখুড়ি করতে পারবে। এরপর এবে তার চুলের একটা ছোট্ট গোছা কেটে নিয়ে পাথর দিয়ে আগুনের ফুলকি বের করে, সেই চুলের মাধ্যমে একটা বাতি জ্বালিয়ে দেয়। তারপর তারা দুজনে যেমন তেমন করে সুড়ঙ্গে ঢুকে আরও খোঁড়া শুরু করে। নিচে খুব কম জায়গা ছিল, তাই খোঁড়া কোনো সহজ কাজ ছিল না। এবের আন্দাজ হিসেবে এই গতিতে চললে মাটির বাইরে পৌঁছতে তাদের আরও কমপক্ষে 3 বছর লাগবে। একদিন আরাম করার সময় এডমন্ড এবের একটা বইয়ে জানতে পারে যে এবে একসময় খুব ভালো তলোয়ারবাজ সৈনিক ছিল। এরপর এডমন্ড জিদ ধরে বসে যে যদি এবে তাকে তলোয়ারবাজি না শেখায়, তাহলে সে আর সুড়ঙ্গ খুঁড়বে না। এডমন্ডের এখন জীবনে একটাই লক্ষ্য, তার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। তার কথা শুনে এবে রাজি হয়ে যায় আর এডমন্ডকে লড়াইয়ের কৌশল শেখানোর জন্য তৈরি হয়। এবে বোঝাতে শুরু করে যে গতিই একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি। এবে ঘরের ওপর থেকে পড়া জলের ফোঁটা দিয়ে এডমন্ডকে একটা কৌশল শেখানোর কথা ভাবে। সে জলের ধারার মধ্য দিয়ে এত তাড়াতাড়ি হাত চালায় যে তার হাত ভিজলই না, এবং এবে বলে, যেদিন তোমার হাত এত দ্রুত হবে সেদিন তুমি একজন যোগ্য যোদ্ধা হয়ে যাবে। এরপর এবে আবার খোঁড়ার কাজে চলে যায়, আর ওদিকে এডমন্ড তার প্র্যাকটিস চালিয়ে যায়। কয়েকদিন পর এবে দরজা থেকে কাঠের ফলক ভেঙে নকল তলোয়ার বানায়, আর এডমন্ডকে ভালোভাবে তলোয়ারবাজি শেখাতে লাগে। যখন তার তলোয়ারবাজির ট্রেনিং শেষ হতো, তখন এডমন্ড পড়াশোনায় মন দিত। এখন তার সারা দিন পড়াশোনা, খোঁড়াখুড়ি আর তলোয়ারবাজির প্র্যাকটিসে কেটে যেত। কয়েক মাস পর এডমন্ডের তলোয়ারবাজিতে দারুণ উন্নতি হয়। এখন এবে দেখে যে এডমন্ড তার চেয়েও ভালো তলোয়ারবাজ হয়ে গেছে। এক সন্ধ্যায় কথাবার্তার মাঝে এডমন্ড জানতে পারে যে এবে আগে স্টেডিয়া নামে একটা খুব ধনী পরিবারের জন্য কাজ করত। তার মালিক অনেক সম্পদ জমিয়েছিল, আর নেপোলিয়ন এই ধন সম্পদের খবর পাওয়ার জন্যই এবেকে বন্দি করিয়ে রেখেছিল। এটা শুনে এডমন্ডের খুব রাগ হলো, কারণ সেও নেপোলিয়নের ধোঁকার কারণেই ভেতরে বন্দি। দিন দিন সুড়ঙ্গ খোঁড়া তাদের স্বাধীনতার আরও কাছে নিয়ে যাচ্ছে। একদিন তাদের সুড়ঙ্গের মাটিতে গাছের শিকড় দেখা যায়, যেটা দেখে এবে হিসেব করে বুঝে যে তারা দুজনে বাইরে বেরোনোর খুব কাছে এসে গেছে। এই কথা জেনে তারা দুজনে ভীষণ খুশি হয়।
কিন্তু শিগগিরই এমন কিছু ঘটে যে তাদের খুশি মাটিতে মিশে যায়। সুড়ঙ্গটা খুব জোরে কাঁপতে শুরু করে, আর তারপর একটা বিকট শব্দের সঙ্গে অনেক পাথর আর মাটি তাদের উপরে পড়ে যায়, যার নিচে এবে চাপা পড়ে যায়। ঘাবড়ে গিয়ে এডমন্ড তৎক্ষণাৎ পাথর সরায় আর এবেকে বাইরে বের করে। আসলে তারা ভুল দিকে খুঁড়েছিল। সুড়ঙ্গ খোঁড়ায় নিশ্চয়ই তাদের কোনো ভুল হয়েছিল, কারণ ওপর থেকে একটা খাবারের কৌটাও নিচে পড়েছিল। একটা খুব ভারী পাথর এবের বুকে পড়ার কারণে সে গুরুতর আহত হয়ে যায়। তার ফুসফুসে চোট লাগার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার শেষ মুহূর্তে এবে দুর্বল গলায় এডমন্ডকে বলে, ঘরে একটা পাথরের নিচে একটা বই আছে, সেই বইয়ের নিচে কিছু লুকানো আছে। এডমন্ড সেখান থেকে সেই গুপ্তধনের মানচিত্র পায়, যার জন্য এবে এখানে কারাগারে বন্দী ছিল। মানচিত্রটা দেখে এডমন্ড খুব অবাক হয়ে যায়। এবে তার থেকে প্রতিজ্ঞা করায় যে সে এই সম্পদ সবসময় ভালো কাজে ব্যবহার করবে আর খারাপ কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকবে। এডমন্ডও প্রতিজ্ঞা করে যে সে এমনটাই করবে, যার কিছুক্ষণ পরেই এবের মৃত্যু হয়। এডমন্ডের চোখে জল আসে, কারণ তার তখন মনে হয় যে সে আবার একা হয়ে গেছে। ঠিক তখনই গার্ড খাবার দিতে আসে। তখন এডমন্ড দেওয়ালের পিছনে লুকিয়ে যায়। গার্ডের ডাকে কোনো উত্তর দিল না। তখন গার্ড ভেতরে চেক করতে আসে, আর এবের লাশ দেখে সে ঘাবড়ে গিয়ে তার সিনিয়রদের খবর দিতে চলে যায়। এডমন্ড তাড়াতাড়ি সুড়ঙ্গের মুখ ঢেকে ফেলে আর ফিরে যায়। কিছুক্ষণ পর গার্ড তার কিছু সঙ্গী নিয়ে ফিরে আসে আর এবের শরীরটা একটা বডি ব্যাগে ভরে দেয়। এডমন্ড সুড়ঙ্গে লুকিয়ে তাদের চলে যাওয়ার অপেক্ষা করে। গার্ডরা চলে যেতেই এডমন্ড চুপচাপ রুমে ঢুকে পড়ে আর এবের লাশ দেখতে লাগে। লাশটা দেখতে দেখতে এডমন্ডের মাথায় একটা আইডিয়া আসে। সে তাড়াতাড়ি এবের লাশের জায়গায় নিজে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন তার লোকজন নিয়ে লাশটা সেখান থেকে নিয়ে যেতে আসে। এই জেলটা একটা নির্জন দ্বীপে ছিল, তাই তারা ভাবে লাশটা সমুদ্রে ফেলে দেওয়াই ভালো হবে। এর মধ্যে একজন গার্ড খাবার নিয়ে এডমন্ডের ঘরে যায়, কিন্তু বারবার দরজায় ধাক্কা দেওয়ার পরেও কেউ সাড়া না দেওয়ায় গার্ডের সন্দেহ হয়। সে দরজা খুলে ভেতরে যায়, কিন্তু সেখানে এডমন্ডের বদলে এবের লাশ পায়। তখন গার্ড চিৎকার করে ওয়ার্ডেনকে ডাকতে যায়। ওয়ার্ডেন তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে চাইছিল। আর সেদিন ঝড়ো হাওয়া বইছিল, সমুদ্রের ঢেউ পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, তাই কিছু শোনা খুব কঠিন ছিল। ওয়ার্ডেন গার্ডের কথা শোনার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই এডমন্ড ঝট করে ওয়ার্ডেনের চাবি চুরি করে নেয়। কিন্তু এই ঝটকায় ওয়ার্ডেনও এডমন্ডের সঙ্গে সোজা সমুদ্রে পড়ে যায়। সমুদ্রে পড়তেই এডমন্ড চাবির সাহায্যে তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে, আর যেই সে সাঁতরে উপরে উঠে তখন পিছনে ফিরে ওয়ার্ডেনকে দেখে। বছরের পর বছর ধরে জমে থাকা রাগ তার ভেতরে ফুটছিল, আর সে নির্দয়ভাবে ওয়ার্ডেনকে জলে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে আর পিছনে না তাকিয়ে সমুদ্রে অনেক দূর পর্যন্ত সাঁতরে যায়। পরের সকালে যখন এডমন্ডের চোখ খুলে, তখন সে একটা দ্বীপে ছিল। কিভাবে সে এখানে জ্যান্ত পৌঁছালো সে নিজেও বুঝতে পারে না, কিন্তু তবুও সে স্বাধীন হয়নি। সমুদ্রের ডাকাতদের একটা দল বসে আরামে তাকে দেখছিল। এডমন্ডের মনে হচ্ছিল যে এবার সে মারা যাবে, কিন্তু ডাকাতদের সর্দার লুইজি তাকে একটা সুযোগ দেয়। সে বলে, আমি এডমন্ডকে জীবিত ছেড়ে দেব, শুধু একটা শর্তে, এডমন্ডকে আমাদের বিশ্বাসঘাতক সঙ্গী জকোপোর সঙ্গে লড়তে হবে। এমনিতেই তাকে আমরা যেভাবেই হোক জ্যান্ত কবর দেব। যদি জকোপো জিতে যায় তাহলে সে আমাদের টিমে ফিরে আসতে পারবে, কিন্তু আমরা এডমন্ডকে মেরে ফেলব। আর যদি এডমন্ড জিতে যায় তাহলে আমরা তাকে ছেড়ে দেব। শিগগিরই দুজনের মধ্যে এই লড়াই শুরু হয়। জকোপো তলোয়ারবাজিতে খুব পারদর্শী ছিল, কিন্তু এডমন্ড এবের কাছ থেকে শেখা কৌশল দারুণভাবে কাজে লাগায়। অনেক আক্রমণ করেও জকোপো এডমন্ডকে ছুঁতেও পারে না। সুযোগ পেয়েই এডমন্ড দ্রুত আঘাত করে আর জকোপোকে মাটিতে ফেলে দেয়, কিন্তু তাকে মারার বদলে এডমন্ড লুইজিকে বলে, দেখো, আমরা দুজনেই তোমার জন্য কাজ করতে পারি। কাজের লোক আমরা, বিনা কারণে কেন মারছো আমাদের? আর সমুদ্রের ডাকাত খুঁজে পাওয়া সহজ কাজ নয়। এডমন্ডের দক্ষতা আর দয়া দেখে লুইজি খুশি হয় আর দুজনেরই জীবিত ছেড়ে দেয়। জাহাজে কথাবার্তার মধ্যে এডমন্ড ডাকাত সর্দারকে তার পুরো গল্প শোনায়, যার পর ক্যাপ্টেন তাকে মুক্ত করে দেয় যাতে সে তার প্রতিশোধের লক্ষ্য পূরণ করতে পারে। জকোপো তার সঙ্গে যোগ দেয়। এডমন্ড তার প্রাণ বাঁচিয়েছিল, তাই সে প্রতিজ্ঞা করে, আমি সবসময় তোমার বিশ্বস্ত হয়ে থাকব। এডমন্ড জকোপোকে একটা নৌকার ব্যবস্থা করতে বলে, এর মধ্যে সে তার কিছু ব্যক্তিগত কাজ সেরে নেয়। গভীর রাতে এডমন্ড চুপচাপ তার পুরনো মালিকের বাড়ি যায়, কিন্তু সবকিছু বদলে গিয়েছিল। বড় মালিক তাকে চিনতেই পারে না। সে জানতে পারে যে তার জেলে যাওয়ার শোকে তার বাবারও মৃত্যু হয়ে গেছে। এই খবরে এডমন্ডের মনে গভীর আঘাত লাগে, আর সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন এডমন্ড জানে যে তার পুরনো বন্ধু মন্টেগোই তাকে ফাঁসিয়েছিল
আর তারপর মন্টেগো তারই প্রেমিকা মার্সিডিজের সঙ্গে সম্পর্ক গড়েছিল। তারা দ্বীপের প্রতিটা কোণা খুঁজে কিন্তু গুপ্তধন পায় না। কিন্তু তারপর এডমন্ডের মনে হয় হয়তো পানির নিচে কিছু আছে। সে ম্যাপে বলা জায়গার কাছে একটা আন্ডারগ্রাউন্ড তালাবে ডুব দেয়। সেখানে সে অনেক পুরনো সিন্দুক পায়। যেই সে একটা সিন্দুক খুলে তখন তার ভিতরে চকচকে সোনা দেখতে পায়। জ্যাকোবো খুশিতে নেচে উঠে আর যতটা সম্ভব সোনা নৌকায় ভরে নেয়। কিন্তু পুরো গুপ্তধন নিয়ে যেতে হলে তাদের একটা বড় জাহাজ দরকার হবে। কিন্তু এডমন্ডের ভেতরে খুশির চেয়ে এখন প্রতিশোধের আগুনই বেশি ছিল। সে ঠিক করে যে এই সম্পদ শুধু একটাই কাজে লাগাবে, তার প্রতিশোধের পথ তৈরি করতে। প্রথমে এডমন্ড একটা বড় আলিশান বাড়ি কিনে আর নিজেকে ফ্রান্সের একজন নতুন ধনী ব্যক্তি হিসেবে সবার সামনে তুলে ধরে। সঙ্গে সঙ্গে সে তার আশপাশের বাকি ধনী লোকজনকেও তার জমকালো বাড়িতে একটা পার্টির জন্য ডাকে। শিগগিরই তার দাওয়াত আর রাজকীয় আচরণ তাকে সবার মধ্যে বিখ্যাত করে তোলে। ধনী লোকেরা এডমন্ডের প্রতি আগ্রহ দেখাতে লাগে, কিন্তু আসলে এডমন্ড এসব করছিল তার ধোঁকাবাজ বন্ধু মন্টেগোর দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু মন্টেগো তার সঙ্গে কথা না বলেই চলে যায়। জ্যাকোবো এডমন্ডকে খবর দেয় যে মন্টেগোর একটা ছেলেও আছে, নাম আলবার্ট। এরপর এডমন্ড একজন সুন্দরী মহিলা আর তার ডাকাত বন্ধুদের সঙ্গে মিলে আলবার্টের একটা নকল কিডন্যাপিং করায়, যাতে পরে এডমন্ড নিজে আলবার্টকে উদ্ধার করে সবার সামনে হিরো হতে পারে। প্ল্যান কাজে লাগে আর আলবার্টের মনে হয় এই লোকটা তো আমার প্রাণ বাঁচিয়েছে। তাই কৃতজ্ঞতা জানাতে আলবার্ট এডমন্ডের কাছে অনুরোধ করে, কয়েকদিন পর আমার জন্মদিন, আপনি ওই পার্টিতে অবশ্যই আসবেন। এডমন্ড প্রথমে একটু না করে কিন্তু শেষে রাজি হয়ে যায়। ওই পার্টিতেই আলবার্ট তার বাবা মন্টেগোর সঙ্গে এডমন্ডের পরিচয় করিয়ে দেয়। 13 বছর পর তারা দুজন মুখোমুখি হয়। এডমন্ডের চেহারা এখন এতটাই বদলে গিয়েছে যে মন্টেগো তাকে চিনতে পারে না। কিন্তু মার্সিডিজের তাকে দেখা মাত্রই অন্যরকম অনুভূতি হয়, কিন্তু সে তাকে চিনতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে যখন মার্সিডিজ এডমন্ডকে এক বিশেষভাবে চুল পাকাতে দেখে, তখন সে চিনতে পারে, কারণ এটা তার পুরনো অভ্যাস ছিল। মন্টেগোর অনেক টাকার প্রয়োজন ছিল, তাই এডমন্ড তার সামনে বেশি বেশি বলতে লাগে, এক জায়গা থেকে অনেক সোনা পেয়েছি আর জাহাজে করে 100 কেজি সোনা নিয়ে আসব। আর উইলফোর্ড সাহেব, আপনাকে এটা পুলিশের থেকে ক্লিয়ার করতে হবে। উইলফোর্ড একজন দুর্নীতিবাজ ম্যাজিস্ট্রেট, যার এই এলাকার পুলিশের উপর পুরো নিয়ন্ত্রণ। সে এডমন্ডের কথা শুনে মন্টেগোর সঙ্গে মিলে একটা প্ল্যান বানায়। তারা ঠিক করে যে এডমন্ডের এখানে আসার আগেই তারা গুপ্তধন লুটে নেবে আর পুরো সোনা তাদের হবে। মন্টেগো বলে, একটা লোক আছে যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। আসলে এডমন্ডকে জেলে পাঠাতে এই 3 জনেরই হাত ছিল, আর এডমন্ড এখন জেনে শুনেই তাদের একসঙ্গে জড়ো করতেছিল। যাই হোক, পার্টি শেষে মার্সিডিজ চুরি করে এডমন্ডের সাথে দেখা করে এবং বলে যে মন্টেগো তাকে ধোঁকা দিয়েছে, বলেছে যে এডমন্ডকে ফাঁসি দেওয়া হয়েছে। এডমন্ডের ভয় হয় যে এই সত্যি তার প্রতিশোধের প্ল্যান ভেস্তে দিতে পারে, তাই এডমন্ড তাকে এখন এখান থেকে যেতে বলে। পরে আমরা দেখতে পাই এডমন্ডের সব সোনা চুরি হয়ে গেছে, আর এর পিছনে মন্টেগোরই লোক ছিল। সে ভাবে, বাহ, কোনো কষ্ট ছাড়াই সোনা চুরি করলাম। ঠিক তখন এডমন্ড সেখানে আসে এবং ফাইটিং শুরু করে। এক পর্যায়ে এডমন্ড তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে যায়। মারার আগে এডমন্ড তাকে তার আসল পরিচয় জানায়, যাতে তার মনে পড়ে যে সে কোনো কারণে মরছে। এখন পরবর্তী টার্গেট ছিল ম্যাজিস্ট্রেট উইলফোর্ড। বছরের পর বছর আগে এই ম্যাজিস্ট্রেটই নেপোলিয়নের চিঠির ঝামেলায় এডমন্ডকে ফাঁসিয়েছিল। ম্যাজিস্ট্রেটের বাবা নিজে নেপোলিয়নের সমর্থক ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার লোভে ম্যাজিস্ট্রেট তার নিজের বাবাকেই মেরে ফেলেছিল আর অপবাদটা এডমন্ডের উপর চাপিয়ে তাকে জেলে পাঠিয়েছিল। কিন্তু এখন এডমন্ড খুব চালাকিভাবে কথার মাঝে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পুরো কথাটা বের করিয়ে নেয়। উইলফোর্ডও সব বলে দেয়, কারণ এডমন্ড তো এটা প্রমাণ করতে পারবে না। কিন্তু ঘরে পুলিশ আগে থেকেই ছিল, যারা উইলফোর্ডের পুরো কথা শুনে তাকে ধরে নিয়ে যায়। ওদিকে নিঃস্ব হয়ে যাওয়া মন্টেগো পালানোর তোড়জোড় করে, কিন্তু মার্সিডিজ তার সাথে যেতে রাজি হয় না এবং বলে আলবার্ট মার্সিডিজ ও এডমন্ডের ছেলে। এডমন্ডের জেলে যাওয়ার সময় মার্সিডিজ প্রেগন্যান্ট ছিল, তাই বাধ্য হয়ে মার্সিডিজ মন্টেগোর সাথে বিয়ে করে। এটা শুনে মন্টেগোর খুব রাগ হয়, কিন্তু তার কিছু করার থাকে না। তারপর সে একটা দুর্গে যায়, যেখানে তারা চুরির পুরো সোনা লুকিয়ে রেখেছিল। কিন্তু সিন্দুক খুলতেই তাদের ভেতর থেকে শুধু বালি বেরোয়। শেষ সিন্দুকে শুধু একটা ছোট্ট দাবার বড়ে পায়, যেটা মন্টেগোই এডমন্ডকে দিয়েছিল। ঠিক তখনই এডমন্ড সেখানে আসে আর মন্টেগো বুঝে যায় যে সে কে। রাগে ফেটে পড়া মন্টেগো তলোয়ার দিয়ে এডমন্ডের ওপর হামলা করে, কিন্তু সে এডমন্ডের সঙ্গে পেরে ওঠে না। এডমন্ড সহজেই তার তলোয়ার ফেলে দিয়ে তাকে দেওয়ালে ঠেকিয়ে দেয়। কিন্তু যেই এডমন্ড শেষ আঘাত করতে যায়, আলবার্ট মাঝে এসে বলে, আমি আমার বাবাকে এভাবে মরতে দেব না। কিন্তু তখনই মার্সিডিজ সেখানে এসে এডমন্ডকে বলে আলবার্ট তারই ছেলে। এটা শুনে এডমন্ড খুবই আবেগে আপ্লুত হয়ে যায়।
এই সময়ের সুযোগ নিয়ে মন্টেগো চুপচাপ বন্দুকে গুলি আর বারুদ ভরতে লাগে। তারপর সে এডমন্ডের দিকে বন্দুক তাক করে, কিন্তু জোকাবো বিদ্যুৎ গতিতে একটা ছুরি তার দিকে ছুঁড়ে মারে, যে কারণে তার নিশানা মিস হয়ে যায়। কিন্তু গুলি মার্সিডিজের কাঁধে লাগে। এই সুযোগে মন্টেগো পালিয়ে যায়, কিন্তু এডমন্ড তার পিছু করে। তারপর যখন মন্টেগো ঘোড়ায় চড়ে জোরদার হামলা করে, তখন এডমন্ডের তলোয়ার পড়ে যায়। এখন মন্টেগো জিততে শুরু করে বলে মনে হয়, কিন্তু শেষে এডমন্ড যেভাবেই হোক মন্টেগোকে মাটিতে ফেলে প্রাণঘাতী আঘাত করে। এক পর্যায়ে মন্টেগো মারা যায়। তার প্রতিশোধের আগুন ঠান্ডা হওয়ার পর এডমন্ড তার স্ত্রী এবং ছেলে আলবার্টকে সাথে করে সেই জেলে নিয়ে যায় যেখানে সে 13 বছর ছিল। সেখানে সে তার গুরু এবেকে মনে করে এবং তাকে সম্মান জানায় এবং ওই পুরো এলাকা কিনে নেয়, যাতে কেউই সেই কষ্ট না পায় যা সে পেয়েছিল। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।